2013 সালে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট মালয়েশিয়া গমনের ক্ষেত্রে একটা চুক্তি হয়। সেই চুক্তিতে প্রায় বিনা খরচে বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবে। তো সেই সময় 30,000 টাকার মতো ব্যয় হয়েছিল প্রবাসী শ্রমিক ভাইদের। তো সেই সময় 30,000 শ্রম নেবে মালয়েশিয়া, তার ভিত্তিতে বাংলাদেশে 14,30,000 আবেদন করে। এতগুলো আবেদন পড়ায় ওই সময় গভর্নমেন্ট লটারির মাধ্যমে নির্ধারণ করে যে কারা সেখানে যেতে পারবে। তো আহ, এইটা ছিল বাংলাদেশ থেকে অভিবাসীদের যাওয়ার জন্য সবচেয়ে একটা সেরা একটা পদক্ষেপ, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি এবং লটারির মাধ্যমে খুব নামমাত্র খরচে, মানে 30,000 টাকা ধরেন, পাসপোর্ট টাসপোর্ট বিমান ভাড়া মিলায় 30,000 টাকা এরকম একটা ব্যয় হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেটা হলো, একবারে প্রভাবশালী পরিবার যেমন লোরাস কামালের পরিবার অথবা সালমান এফ রহমান এর ফ্যামিলি অথবা শেখ পরিবারের সদস্যরাও মিলায় মালয়েশিয়া পাঠানোর যে রেট, এইটা 4.5 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা পর্যন্ত ঠেকেছে। এই দুটাই একটা প্রেক্ষাপট, একটা সুন্দর প্রেক্ষাপটের কথা বললাম। 30,000 মানুষকে পাঠানো হয়েছিল লটারির মাধ্যমে, 30,000 টাকা করে, 33,000 টাকা করে, 14,30,000 মানুষের মধ্যে। তো খুব সাম্প্রতিক সময়ে আমরা আলোচনা শুনছি, মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার বিষয়ে একটা আলোচনা হয়েছে। তারপর ইনস্ট্যান্ট ওই দিনই কিন্তু প্রায় 83 জন বন্দি শ্রমিক বাংলাদেশে ফেরত আসে, এবং এর পরবর্তীতে প্রতি সপ্তাহে 40 জন 50 জন করে বন্দিরা ফেরত আসতেছে। এবং আপনাদের যদি এরকম কেউ থাকে যে আপনার আটক হয়ে আছে, মামলা লড়তে পারতেছে না, আমাকে ইনফরমেশন দিতে পারেন, আমি দূতাবাসে সেই তথ্যটা দিয়ে একটু সাপোর্ট দিতে পারবো। এটা আমার সক্ষমতা, এটুকু কথা বললাম। কিন্তু যে জন্য আজকে এই লাইভটা করছি, যে এই যে ধরেন 1 লাখ 1.5 লাখ মানুষ নেবে, এইবারের রেটটা মানুষ ভয় পাচ্ছে যে গতবার তো 5 লাখ 5.5 লাখ হলো, এইবার না কত হয়, এবার কি সেটা 5.5 লাখ হবে, 5 লাখ হবে, না 6 লাখ হবে? তো আমার সহজ একটা বিষয় বলি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তিটা হয়, G2G, আইএলও লেবার কনভেনশন অনুযায়ী একটা রীতি আছে, লেবার উইল নট পে দ্য ফি অফ কম্পেনসেশন। অর্থাৎ লেবার নিয়োগ প্রক্রিয়ার, লেবার উইল নট ফি দ্য লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের যে খরচ, এটা লেবার পে করবে না। এই চুক্তি অনুযায়ী, এই চুক্তিবদ্ধ যে কোনো দুটো দেশ যখন এক দেশ আরেক দেশ থেকে মানে মানুষ নেয়, কর্মী নেয়, তখন তাদেরকে এই চুক্তি মানতে হবে যে লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট। তো এই অনুযায়ী কিন্তু মালয়েশিয়া এইবারের শ্রমিকটাও এইভাবে যাবে। তাহলে কেন আমরা ভয় পাচ্ছি যে 5.5 লাখ 6 লাখ টাকা যাবে? মূলত গত শেখ হাসিনা শাসন আমলে যেটা হয়েছিল, 25টা সিন্ডিকেটকে দায়িত্ব দিয়েছিল, তারা এই জায়গাতে এই ভিসাগুলো বের করবে এবং এই ভিসাগুলো মানুষ নেবে। তো সরকারিভাবে লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট থাকা সত্ত্বেও সেখানে তার ধরে দেয় 78,900 টাকার একটা ফি বহন করবে। তার মধ্যে কি কি ছিল? পাসপোর্টের খরচ ছিল, তারপরে মেডিকেল টেস্টের খরচ ছিল, তারপরে এই আবলাবলা আরো যা যা আছে, বিমান ভাড়া সব মিলায়ে এই ধরনের একটা প্যাকেজ ছিল 78,900 টাকা। সেটাও কোন জায়গায় গিয়ে ঠেকলো? 5 লাখ 5.5 লাখ টাকাতে গিয়ে ঠেকলো। কিভাবে ঠেকলো? যে যারা ভিসা পাচ্ছে তারা থার্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, ফিফথ হ্যান্ড এরকম করে দিয়ে দিয়ে দিচ্ছে। আমার প্রশ্ন, আমার বর্তমান সরকার দায়িত্বশীল প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল স্যার আছে, প্রতিমন্ত্রী নুরুল হক নূর ভাই আছেন, আরো যারা দায়িত্বশীল আছেন, উপদেষ্টা মেহেদী আমিন ভাই আছেন, আপনারা একটা জিনিস আমাদেরকে উত্তর দেবেন। কারণ বিগত গভর্নমেন্টে যারা 5.5 লাখ টাকা পর্যন্ত এটা করছিলেন, তারা উত্তর দেবেন যে এই যে 5.5 লাখ টাকা দিয়ে একটা মানুষ 3 বছরের ভিসার জন্য, 4 বছরের ভিসার জন্য যাচ্ছে, খেয়ে দিয়ে 5 লাখ টাকা জমানো একজন মালয়েশিয়াতে যারা শ্রম দিচ্ছে, আমার শ্রমিক বন্ধুরা, আমার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যারা শ্রম দিচ্ছেন, এই 5 লাখ টাকা কি 3 বছরে এক জায়গায় করা খুব সহজ? পারবেন আপনারা এটা? যাচ্ছেন যে সরকারকেও বলতেছি, এখন সামনে যেটা হবে, ধরেন এটা আপনারা 5 লাখ পর্যন্ত টাইনে তুললেন, একটা রেট দিবেন আপনারা যে 70,000 80,000-এ যাবে, 90,000-এ যাবে, কিন্তু যাবে সেটা 5 লাখ 5.5 লাখ। তো বিষয় হলো, আমার প্রশ্ন যে তারা সেই 5 লাখ টাকা তুলতে পারবে? কোনো জবাব আছে? কোনোভাবে সম্ভব? তারপরেও মানুষ যাবে, যে একটা স্বপ্ন নিয়ে হয়তোবা ওখানে গিয়ে আলাদিনের চেরাগ পাবে, সেই চেরাগ দিয়ে সে কোনোভাবে ভাগ্য বদলাবে।
ভাগ্য আসলে বদলায় না, অসুস্থতা ওই ভারী কাজ করতে পারে না, এক একটা পাম ফল 30 কেজি 35 কেজি 40 কেজি সবার শরীরে কুলায় না, যাই আরামে করবে একটা, কিন্তু এতটা সহজ হয় না ভাই এটা। তো সরকারকে বলবো যে 2013 সালের ওই উদ্যোগটা একটু কপি করেন না আপনারা, ভালো কাজের কপি করতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তিটা হবে, আমাদের সেই লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট, সেই জায়গায় আবার ফিরে আসি আমরা। আমরা সেই আবার লটারি করি যে আপনার হয় লটারি করেন অথবা ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেমে করেন, যে ফার্স্ট যে আসবে তাকে ফার্স্ট আউট আপনারা করে দেন, ঠিক আছে। কিন্তু কোনোভাবেই আল্লাহর কসম করে বলতেছি যে আবার যদি এটা 5 লাখ 5.5 লাখ 6 লাখে যায়, আমি চরম আন্দোলন শুরু করব। মানে আমরা এটা নিয়ে ভয়ঙ্কর আন্দোলন করছি কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু আমরা কোনোভাবেই আবার 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকা করে মালয়েশিয়াতে শ্রমিক নেবেন, আমরা এটা কসম করে বলতেছি যাইতে দেব না। যাইতে দেব না মানে দেব না মানে দেব না, এই উদ্যোগ সফল হতে দেব না। সরকারের এত কাজ কি বলেন? সরকার, আমি বলি সরকার দেশ চালায় না, জনগণই দেশ চালায়, সরকার মাঝখান থেকে তদারকি করে। তো এই ভিসাগুলো আসবে, এগুলো সরকারি তদারকিতে নেন আপনারা। আপনারা চুক্তি করেন 1 লাখ মানুষ যাবে, মানুষ আবেদন করুক, সেখান থেকে 1 লাখের মধ্যে লটারিতে যারা যাবে ওই 30 40 50 হাজার, সর্বোচ্চ 60 70 হাজার টাকাতে যাবে বা 1 লাখ টাকাতে যাবে। মানুষের উপর জুলুম আর একটা বারের জন্য না হোক, এই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি না। আমি এই লাইভটা করার উদ্দেশ্য, আমরা বিভিন্ন এজেন্সি আমার কাছে আসতেছে, আমি 2-1টা এজেন্সির লাইসেন্স নিতে পারতাম ভাই। আমি বলতেছি আমাকে অতটুকু পছন্দ করে ভালোবাসে এবং এক লাইসেন্সে 1,000 1,500 2,000 কোটি টাকা ইনকাম করা সম্ভব, এক লাইসেন্সে। আমি বলতেছি আমার সেই লাইসেন্স নেওয়ার সক্ষমতা আছে, আমি তদবির করে হোক যেভাবে হোক নিতে পারবো। আমার কাছে প্রায় 8-10টা প্রতিষ্ঠান আসছে, তারেক ভাই আপনি তো একটা অন্তত পাবেন, সেই একটা চলে না আমরা 2-3টা মিলে আমরা ভাগ করে নেই। আমি বলতেছি তাহলে তো সেই আগের প্ল্যানটার বাস্তবায়ন হচ্ছে, মানুষ তাহলে জুলুম থেকে মুক্তি পাবে কিভাবে। আমি স্পষ্ট করে বলতেছি যে আপনারা লটারির আয়োজন করবেন প্লিজ, আপনারা এটা এজেন্সি গুলোকে দিয়ে দেন না। এজেন্সি গুলোর ব্যবসা ব্যবসা কিভাবে করবে না করবে তাদের বিষয়, কিন্তু এই যে মালয়েশিয়া গভর্নমেন্ট একটা সুযোগ দেয় আমাদের উপর ভালোবাসা থেকে, মালয়েশিয়ার বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার আছে, মুসলিম কান্ট্রি পিয়ার টু পিয়ার একটা ফাংশন আছে, তারপরে কালচারাল দিক থেকে অনেক কিছুতে মিল আছে, এবং তারা দীর্ঘদিন থেকে আমাদের সাথে শত্রুতার কোনো সম্পর্ক নাই, বন্ধুত্বের সম্পর্ক। এই জায়গা থেকে আমরা একটু চেষ্টা করলে আমাদের বন্দী ভাইদের মুক্ত করতে পারি। আমি চেষ্টা করে অনেকজনকে মুক্তি করাইছি, তাহলে সরকার তো চেষ্টা করলে আরো অনেকজনকে মুক্তি করার সক্ষমতা রাখে। একটু চেষ্টা, একটু আদর, একটু যত্ন আমাদের প্রবাসী ভাইরা ভালো করতে পারবে। সুতরাং সামনে যে মালয়েশিয়া গমনের G2G আলোচনা হচ্ছে, কোনোভাবেই যেন 4 লাখ 5 লাখ 3 লাখ 6 লাখ এরকম যেন না হয়। আমি আপনার হলো অনুরোধের সাথে বলতেছি, আবার যদি আন্দোলনের হুমকি বলেন সেই শর্তেও বলতেছি, কোনোভাবেই আমরা এটা করতে দেব না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তিনি অত্যন্ত আন্তরিক। তিনি বাংলাদেশে বিনয়ের সংস্কৃতি চালু করেছেন। তার কথাবার্তার মধ্যে আন্তরিকতা, মানুষকে মূল্যায়ন করা, এবং তিনি অত্যন্ত মূল্যবোধের রাজনীতি করছেন। সেখানে আমরা লক্ষ্য করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে তার সহধর্মিণী, এমনকি তার কন্যাকে টার্গেট করে নানান ধরনের বক্তব্য প্রদান করছে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ। এটি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে, কর্মীবৃন্দকে সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় দায়িত্ব অর্পণ করেছেন। এটি একটি গুরু দায়িত্ব। আমি রাজনৈতিক সুস্থতা এবং একই সাথে সৃজনশীল রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। তবে আমি লক্ষ্য করছি যে গণঅভ্যুত্থানের পরে এনসিপির কতিপয় নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে
স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দিবে না। আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নির্বাচিত এমপি, জনগণের ভোটে নির্বাচিত এমপি, তাদের বিরুদ্ধে আপনি গালিগালাজ করতেছেন। এইটা তো ভাই প্রশ্রয় দেওয়া যায় না। অনেক দেওয়া হয়েছে। আপনি মোটামুটি 50টি জায়গায় গিয়েছেন, কেউ কিছু বলে নাই, কিন্তু 51তম জায়গায় গিয়ে কেউ যে আপনাকে এই গালিগালাজের জন্য মোকাবেলা করবে না তার নিশ্চয়তা কি? আমরা কত সময় কন্ট্রোল করব বলেন? কতজনকে কন্ট্রোল করা যায়? কারণ একজন এমপিকে লাখ মানুষ ভোট দিয়েছে, হাজার হাজার মানুষ ভোট দিয়েছে। আমি না একটা অংশকে কন্ট্রোল করলাম, বাকিদেরকে কি করবেন? সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে দেখেন, সেখানকার যে স্থানীয় এমপি অত্যন্ত জনপ্রিয়, তিনি কারাগারে থাকা অবস্থায় মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাকে আপনি গালিগালাজ করে ফিরে আসবেন আর সিলেটের জনতা সেটি মেনে নিবে? এটি তো হয় না। আমি বলতে চাই যে এনসিপির উচিত এই মুহূর্তে ইতিবাচক রাজনীতি করা। বাংলাদেশে তারা, হ্যাঁ, গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। তো আমি আগেই বলেছি যে কেউ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, মুক্তিযোদ্ধা, আর এই জন্য তার পরবর্তী অপরাধ মাফ হয়ে যায় না। সুতরাং গণঅভ্যুত্থানে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ভূমিকা রেখেছেন, এই জন্য পরবর্তীতে আপনি যে রাজনৈতিক অপসংস্কৃতি, আপনি যে রাজনৈতিক মাঠকে আপনি গালিগালাজের মাঠে আপনি তৈরি করেছেন, এইটার জন্য ভাই আপনার খেসারত দেয়া লাগবে। আর কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে রাশিদ ভাই, এনসিপি নেতৃবৃন্দ এবং জামাত ইসলাম যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং যেভাবে চরিত্র গ্রহণ করছে, তা থেকে আপনিও রেহাই পাচ্ছেন না, এই বিষয়টা যদি বলতেন। দেখেন, এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন খণ্ডবস্তের রাজনীতি করছে। আমি তাদেরকে বলবো, গঠনমূলক রাজনীতি করেন। আপনারা জামাতের মস্তিষ্ক দ্বারা এই মুহূর্তে পরিচালিত হচ্ছেন। জামাত অত্যন্ত চালাক এবং ধুরন্ধর একটি রাজনৈতিক দল। তারা নিজেরা দেখবেন বিএনপির স্থানীয় প্রতিনিধি তাদের সাথে আন্তরিকতা বজায় রাখছে, এবং যে সময় সংসদ চলে সেই অধিবেশন চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বেশ প্রশংসা করে বক্তব্য দেয়, এবং অন্যান্য মন্ত্রীদের সাথে সাক্ষাৎ হলে বেশ প্রশংসা করে। আবার মাঠে গিয়ে দেখি যে তারা গণঅভ্যুত্থানের হুমকি দেয়, এবং এমনকি এই এনসিপি নেতৃবৃন্দের মাধ্যমে নানানভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মন্ত্রীদেরকে গালিগালাজ করাচ্ছে। দেখেন, এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপি কে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন, তাহলে কিন্তু তার উত্তর জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। আপনারা সরকারের নির্বাচিত মন্ত্রীদেরকে আপনারা গালিগালাজ করবেন আর বলবেন যে আমরা কিছু বলতে পারবো না, এটা তো ভাই হয় না। সরকারের বিরুদ্ধে জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত, সেগুলো শক্তভাবেই মোকাবেলা করা হবে। ভাই, একটা ছোট্ট প্রশ্ন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারে, এমন খবর আমরা গণমাধ্যমে পেয়েছি। বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভাবছে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, আর দিল্লিতে কবর হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে এটি আমি বিশ্বাস করি না। দেখেন, যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, সেক্ষেত্রে অন্য কিছু করতে পারত। যেহেতু পালিয়ে গেছে, এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তারা মনোবল হারিয়েছে। আমি বাংলাদেশে এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীরা আছে, তারা কেউ জুলুমের শিকার হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? আমার এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আমি যদি পাল্টা এখন মেরুদণ্ড কারোর ভেঙে দিই, আমার এই ব্যথা কি কমবে? ঠিক আমরা এই সহনশীলতা এবং ধৈর্যশীলতা রাজনীতি করছি, কিন্তু যদি সরকারের এই সহনশীলতা, আন্তরিকতাকে কেউ দুর্বলতা মনে করে, তাহলে ভুল করবে। সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, যারা বর্তমানে বিরোধী দল, তারাও যদি মনে করে যে আমরা সরকারের প্রধানের মুখ থেকে আমরা তো মিষ্টি কথা শুনছি, আর আমরা তো গণঅভ্যুত্থান হুমকি দিয়ে আমাদের কিছু হচ্ছে না। জামাতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামাত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না। দেখেন, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে কি বলেছিল? জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। আমি এতটুকু স্পষ্ট করতে চাই,
জামাত এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। এবং ইতিমধ্যে তাদের এই আন্দোলন হুমকি ধামকি দেখে মানুষ হাসাহাসি করতেছে, যেখানে সরকারি দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সফলভাবে তিনি এই দেশ পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন, সেখানে জামাতের এমপিদের কর্মকাণ্ড দেখেন নাই। কেউ চায় পর্দা, কেউ চায় ওভেন, আবার কেউ চায় গাড়ি, কেউ চায় অফিস। এগুলো তাদের কমিটমেন্ট ছিল। নির্বাচনের আগে বলেছিল যে ক্ষমতায় গেলে আমরা সরকারি সুযোগ সুবিধা নিব না। এখন তারা বলছে যে সরকারের একজন এমপি যে সুযোগ সুবিধা পায় আমিও তাই পাবো। তাহলে আপনি কিভাবে বিরোধী দল থাকবেন? সরকারের সমস্ত সুযোগ সুবিধা সমানভাবে নিয়ে বিরোধী দল হিসেবে থাকা যায় না। মানুষ এই বিরোধী দলকে বিরোধী দল হিসেবে মানতেছে না, এই জন্য প্রতিনিয়ত তারা গণঅভ্যুত্থান হুমকি দিচ্ছে। কেউ কেউ বলছে যে একদিনের মধ্যে সরকার পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে নাকি পতন ঘটিয়ে দিবে। আমি দেখলাম যে কর্নেল অলি সাহেব তিনি বললেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে 1 সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন নিশ্চিত হবে। নামেন না কেন? নিষেধ করেছে কেউ? আমি আগেই চ্যালেঞ্জ করেছিলাম, আজকেও বলছি, এই যে 11 দলীয় জোট, এখন তো 9 দলীয় জোট, এই জোটের মধ্যেই তো প্রতারণা। আপনাদের ভাঙন শুরু হয়ে গেছে। আগে নিজেদের পতন ঠেকান, এরপরে বিএনপির পতন ঘটাইতে আইসেন। আপনাদের নেতৃত্বে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। বরং এতটুকু বলতে চাই, এই বাংলাদেশে জামাত ইসলাম যে রাজনীতি করছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। যে কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং ষড়যন্ত্র করছে। জামাত এবং এনসিপি যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ।